হ্যাঁ, আপনি একটা হৃদয়হীন। মনে দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নেই। থাকলে কি এইভাবে বিয়ে করতেন? ভালোবেসে আদর মেয়েকে বিয়ে করতেন। আমার মতো এত কিউট মেয়েকে যে এইভাবে হুমকি ধুমকি দিয়ে বিয়ে করে, তার মতো পাষাণ দুনিয়াতে আর দুটি নেই। আর আপনি শুধু পাষাণই নয়, কিপটার মহারাজা। বলে চোখ কটমট করে নাক ফুঁসতে লাগলো হৈমি। দাদু মিটিমিটি হাসছে। সে বেশ বুঝতে পারছে হৈমি কেন এসব বলছে। রুদ্র হৈমির দিকে বিরক্ত মুখে চেয়ে বলল, মুখটা কিছুক্ষণ বন্ধ রাখো। সাতমান আবির কাজীকে নিয়ে বেরিয়ে গেছে। রুদ্রর কথা অনুযায়ী তাকে বেশ টাকা দিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসতে গেছে। মুখ বন্ধ রাখবো মানে কি ভেবেছেন কি? হ্যাঁ, বিয়ে করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? কিপটা নিরামিষ বেটা আপনি। দাদু বলল, এসব কি কথাবার্তা হৈমি? যাও রুমে গিয়ে দুজন নামাজ পড়ে নাও, একসাথে খাবো সবাই মিলে। জমিলাকে রান্না বসাতে বলেছিলাম, আমার সামর্থ্য অনুযায়ী যা করার করেছি। বাচ্চারা মিলে জমিলাকে সাহায্য করেছে। 30 জনের খাবার হয়ে গেছে। রুদ্র চুপচাপ বসে আছে, যেন সে গভীর কোনো ভাবনায় মগ্ন। দাদুর কথা শুনে হৈমি একদমই বেশ রাগ নিয়ে বলতে লাগলো, কেন তোমার টাকা খরচ করছো কেন? এই লোকটার কি হুঁশ এককাল নেই? কিপটেমি যখন করবে, বিয়ে করতে বলেছে কে? বিয়ে করলে বউকে লাল টুকটুকে লেহেঙ্গা কিনে দিতে হয়, গা ভর্তি গয়না দিতে হয়। তা কি এই বেটা জানে না? রুদ্র গম্ভীর মুখে শীতল দৃষ্টিতে তাকালো হৈমির দিকে। হৈমি মুখ ভেঙচি কেটে বলল, এইভাবে তাকাচ্ছেন কেন? আমাকে দেখে ক্রাশ খেয়েছেন ভালো কথা, প্রপোজ করেছেন। একটা মেয়েকে পছন্দ হলে তার সাথে কিভাবে মিশতে হয় সেটা কি শিখেছেন? না জেনেছেন কোনটা? বাংলা সিনেমা দেখেন তো নাকি? আপনার ফোনটা দিন, আমি কয়েকটা মুভি শেয়ার করে দিচ্ছি। কিভাবে ক্রাশ খেলে মেয়েকে পটাতে হয় শিখে নেবেন। আর হ্যাঁ, বিয়ে করলে আমার 16টা বান্ধবীকে ট্রিট দিয়েছেন, আমাকে সাজগোজের জিনিস কিনে দিয়েছেন। শুকনিরে সকল বাচ্চাদের দুলা ভাই, আর এই হৈমির বর হওয়া কি অতই সহজ? তাড়াতাড়ি ট্রিট দিন, আমাকে কিন্তু বাদ দেবেন না। এত সুন্দরী বউ পেলেন আর ট্রিট দেবেন না, সেটি হচ্ছে না। বলে চোখ পিটপিট করতে লাগলো হৈমি। এক ঢোক চিপে আরও বলা শুরু করলো। দাদু হৈমিকে চুপ করাতেই পাচ্ছে না। রুদ্র পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে আছে। ডান হাতের শাহাদত আঙুল গালে রাখা, বুড়ো আঙুল দিয়ে নিজের ঠোঁট স্লাইড করছে আর এক ধ্যানে চেয়ে শুনছে তার সদ্য বিয়ে করা কিশোরী বউ এর বকবকানি। ইতিহাসে বোধহয় এই প্রথম কোনো বউ নিজের বিয়ে উপলক্ষে নিজের বরের কাছে টিট চাইছে। হৈমি কথার ছলে রুদ্রর হাত ছোটের দিকে খেয়াল করতেই হঠাৎ করে চোখ মেরে গেল। ডার্ক রেড ঠোঁট জোড়াতে বুড়ো আঙুলে স্লাইড করছে রুদ্র। কুচকুচে কালো দাড়ির মাঝে ঠোঁট জোড়ায় চোখ আটকে গেল তার। লোকটা ঠোঁট জোড়ায় কি যেন আছে। কি ভাবতেই মনে পড়ল, নিশ্চয়ই সিগারেট খায়। মাতাল কোথাকার। এক ঢোক গিলে নিয়ে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আমি গেলাম, আমার খুব খিদে পেয়েছে। নামাজ পড়ে নিও তাড়াতাড়ি। রুদ্র তুমিও যাও, বলল দাদু। রুদ্র দাদুর দিকে চেয়ে বলল, কালকে বাচ্চাদের খাওয়াবো। আমার বন্ধুরা আজ রাতেই বাইরের ছাদে থাকবে, বাবুর্চিরা সকলে এসে যাবে। বলে উঠে গেল রুদ্র। বিয়ের খবর শুনতেই মাহের থমকে গেল। মাথা তার খারাপ হয়ে গেল যেন। মাহেরের মা সান্ত্বনা দিয়ে যাচ্ছে ছেলেকে। নয়ন বলল, হৈমি রাজি না থাকলে তো আর কবুল বলতো না ভাইয়া। আমার মনে হয় হৈমি আপত্তি ছিল না। হৈমি ছোট কি বোঝে? ও রুদ্র শেখ নিজের পাওয়ার খাটিয়ে হৈমিকে নিজের করে নিতে পারে না। মনিকা বেগম বললেন, বিয়ে তো হয়ে গেছে বাবা, আমাদের আর কিছু করার নেই। অনেক কিছু করার আছে মা, এখনই যাব আমি। কথার মাঝেই ফোন বেজে উঠল নয়নের। নয়ন ফোনের স্ক্রিনে তাকিয়ে আতঙ্কিত গলায় বলে উঠল, হৈমি ফোন দিয়েছে। সাথে সাথে মায়ের ফোনটা ছিনিয়ে নিয়ে রিসিভ করে ব্যস্ত গলায় বলল, হৈমি তুমি চিন্তা করো না, আমরা আসছি। এখনই পুলিশ নিয়ে ওই রুদ্রকে শাস্তা করব। কোনো ভয় নেই, এরা কোনো বিয়েই নয়। কি বলছো মাহির ভাইয়া? পুলিশ নিয়ে আসবে কেন? ভয়াতুর কণ্ঠে বলল হৈমি। কেন মানে? রুদ্র তোমাকে জোর করে বিয়ে করার সাহস কোথা থেকে পায়? আমি ওকে ছাড়বো না, পুলিশের হাতে তুলে দিব ওকে আমি। কি ভেবেছে কি তুমি অসহায়? আমি আছি তোমার পাশে। যদিও বিয়েতে মত ছিল না হৈমির, তবুও বিয়ে হওয়াতেও তার অসুবিধা হয়নি। কিন্তু কেন, এই উত্তর জানে না হৈমি। মাহের পুলিশের কথা বলাতে তার মনে হলো আটকানো দরকার, তাই বলল, মায়ের ভাইয়া পুলিশ নিয়ে এসো না। কেন হৈমি? তুমি তো এই বিয়েতে রাজি ছিলে না। কিন্তু ওনার নামে 3 কবুল তো আমি বলে ফেলেছি। আমি চাই না পুলিশ টুলিশ ঝামেলা হোক।
তাছাড়া উনি রাগী গম্ভীর বদমেজাজি হলেও আমার এই সুখের পরিবারের জন্য অনেক কিছু করছেন, ভবিষ্যতেও করবে। সেই কৃতজ্ঞতা থেকে হলেও আমি ওনার সাথে এটা করতে পারি না। ভাগ্যকে আমি মেনে নিতে জানি। আমার জীবনের করুণ পরিণতি যখন 13 বছর বয়স থেকে মোকাবেলা করতে পেরেছি, তখন এই রাগী বদমেজাজি লোকটার সাথেও মোকাবেলা ঠিক করতে পারবো। ওনাকে জ্বালানোর জন্য আমার মতো এক হৈমী যথেষ্ট। কিন্তু হৈমি, কিন্তু না ভাইয়া, জাস্ট চিল। নয়ন কোথায়? ওকে কাল সকালে পাঠিয়ে দেবে প্লিজ প্লিজ প্লিজ। ওর সাথে আমার অনেক কথা আছে। থমকে গেল মাহের। হৈমি এত সহজে সবটা কি করে মেনে নিতে পারে? রুদ্র ওকে হুমকি দিয়ে সবটা বলায়নি তো। এখনই যাওয়া দরকার ভেবে নয়নের কাছে ফোন দিল মাহের। বাসা থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল সে। মনিকা বেগম আর নয়ন একে অপরের দিকে চাচাই করে মাথায় হাত দিয়ে বসে পড়ল সোফায়। নয়নের এই মুহূর্তে হৈমির সাথে কথা বলার মুড নেই, তাই ফোন কেটে দিল। রুদ্র রুমে এসে দেখল হৈমি বিড়বিড় করে কি যেন বলছে আর রুম জুড়ে পায়চারি করছে। হাতে থাকা ছোট্ট শপিং ব্যাগটা নিয়ে হৈমির কাঠের পড়ার টেবিলটায় রাখলো। হৈমি রুদ্রকে দেখে চেঁচিয়ে বলল, এ কি, আপনি এই ঘরে কেন? রুদ্র কথার উত্তর না দিয়ে দরজার সিটকেরি লাগিয়ে দিল। ভয়ে হৈমির বুকটা ধক করে উঠল। এক ঘরে সিটকেরি লাগানো অবস্থায় কোনো ছেলের সাথে সে থাকবে ভাবতে গা শিউরে উঠল। দু হাতে দু কান চেপে দিল এক চিৎকার। না, এ হতে পারে না। সাথে সাথে রুদ্র নিচু হয়ে এক হাত হৈমির পিঠ আর এক হাত হৈমির মুখে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, স্টপ দিস ননসেন্স। আর একটু অজ করলে তোমার এমন হাল করবো যে সারা জীবন বোবা হয়ে কাটাতে হবে। রুদ্রর হুমকি শুনে ভয়ে তার শরীর শিউরে উঠল। শ্বাস নিতে থাকলো ক্রমাগত, যেন পেছনে বাঘ তাকে দৌড় করিয়েছিল আর সে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে। হৈমির এমন অবস্থা দেখে সরে গেল রুদ্র। উদ্দেশ্য বাথরুমে গিয়ে উঁচু করার। হৈমি ছাড় পেয়ে রুমের বাইরে যাওয়ার জন্য পেছন ঘুরেই দ্রুত পা ফেলতে লাগলো। রুদ্র হৈমির উদ্দেশ্য বুঝতে পেরে হ্যাসকা টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে এলো। হৈমির মাথা ঠেকলো তার বুকে। হৈমি মিনমিন করে কাঁদতে শুরু করে দিল। আমাকে ছেড়ে দিন, আমি আর কথা বলবো না। ছেড়ে দিন না, ছেড়ে দিন আমায়। আমি এলার কাছে যাব, আমি পুরীর কাছে যাব, কালকে আপনাকে আচার খাওয়াবো। তবুও ছেড়ে দিন আমায় প্লিজ। কথা বলবো না করে তো কম কথা বলছো না, এত কথা বলো কেন? চামড়ার মুখ আমার, কথা তো বলবোই। আপনার মতো রোবট নাকি যে মুখে কুলু পেতে রাখবো? বলে জিভে কামড় দিল হৈমি। কোমরে বেশ শক্ত করে চেপে ধরে সুরনিতে তুলে মুখোমুখি মুখ করে নিল রুদ্র। চোখের সামনে এমন ভয়ঙ্কর মুখ দেখে হৈমি নিজের মুখটা কাচুমাচু করে ফেলল। দুহাতে রুদ্রর কাঠের মতো শক্ত হাতগুলো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। হৈমির কয়েকটা চুল এসে রুদ্রর মুখের ওপর পড়তেই ফু দিয়ে সরিয়ে ফেলল। হৈমির মুখে হাওয়া লাগতেই কেমন কেঁপে উঠল তার শরীর। রুদ্রর এমন নেশা ভরা চাহনি দেখে এমন শক্ত কাঠের ন্যায় তাকে জড়িয়ে রাখা অনুভব করে মিনমিনে গলায় বলল, বিয়ে করেছেন বলে মাথা কিনে নিয়েছেন নাকি? এমন অসভ্যতামো করলে আমি কিন্তু কামড়ে দেব। শুধু মাথা না, পুরোটাই কিনে নিয়েছে। তুমি যদি বিড়াল হও, আমি হলাম বাঘ, তাই আমার থেকে বেশি পারবে না কিছুই। ছি, আপনি এত খারাপ কেন? তোমার ধারণার থেকেও বেশি খারাপ আমি। হৈমির খুব ভয় লাগছে। সে যত ছুটতে চাইছে রুদ্র তত শক্ত করে জড়িয়ে নিচ্ছে। কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, এতটাই শক্তভাবে জড়িয়ে রেখেছে। রুদ্র কিছু বলছে না, শুধু কেমন এক চাহনিতে চেয়ে আছে। হৈমি কাঁদো কাঁদো গলায় বলল, দাদু নামাজ পড়তে বলেছিল। সাথে সাথে রুদ্র দম করে ছেড়ে দিল। হৈমি একদম মেঝেতে পড়ল ঠাস করে। আপনি আমাকে ফেলে দিলেন? চিল্লিয়ে বলল হৈমি। উঁচু করে আসছে, রুম ছেড়ে বেরিয়ে গেলে পা কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো। তাই ল্যাংড়া না হতে চাইলে চুপচাপ বসে থাকবে। বলে সোজা বাথরুমে ঢুকে গেল রুদ্র। অজু করে বেরিয়ে আসতে দেখলো হৈমি মেঝেতেই বসে আছে আর বিড়বিড় করছে। মুখটা কাদো কাদো হয়ে আছে তার। ওখানে বসে আছো কেন? আপনি তো বলেছেন বসে থাকতে, হুমকে দিয়েছেন পা কাটবেন। আপনি পা কাটা খুনি। বলেই রাগে ফুঁসতে লাগলো। রুদ্র বেকুব হয়ে চেয়ে রইল। বসে থাকতে বলেছে মানে মেঝেতে বসে থাকতে হবে এমনটাও তো নয়। এক দীর্ঘশ্বাস ছেড়ে আঙুলের ফাঁকে চুল নিয়ে পেছন দিক নিতে নিতে জিজ্ঞেস করলো, তোয়ালে কোথায়? হৈমি কোমর ধরে উঠে দাঁড়িয়ে রাগী চোখে চেয়ে রাগী গলায় বলল, আমার তোয়ালে আমি আপনাকে দেব কেন? পুরুষ পুরুষ গন্ধ করবে, দিব না আমি। ওকে ফাইন। বলে রুদ্র উঠে দাঁড়ালো। হৈমি ভয়ে এক পা পিছিয়ে যেতে নিতেই রুদ্র তার লম্বা হাত বাড়িয়ে হৈমির ওড়না টেনে নিয়ে ওড়না দিয়েই হাত মুখ মুছতে লাগলো।
রুদ্রের এমন কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে গেল হৈমি। লজ্জায় পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ল। চেঁচিয়ে উঠে বলতে লাগলো, অসভ্য খাটাস বদমাস কথাকার, আমার ওড়না দিন বলছি, বেহায়া বেহায়া পুরুষ, দিন বলছি ওড়না। ও দাদু গো, তোমার নাতনির লজ্জার বাপ মা সব ধ্বংস করে দিল গো, আমার ওড়নায় পুরুষ পুরুষ গন্ধ মেশাচ্ছে গো। রুদ্র ধীরে সুস্থে মুখ মাথা হাত পা ওড়না দিয়ে মুছে ওড়না ছুটে দিল হৈমির দিকে। ওড়নাটা সোজা মাথায় পড়ল। হৈমি চমকে গিয়ে ওড়নাটা হাতে নিয়ে সাথে সাথে গায়ে চাপিয়ে ছুটে বাথরুমে ঢুকে গেল। রুদ্র বিছানায় গায়ে এলিয়ে শুয়ে হৈমির কাণ্ড দেখে বাঁকা হাসল। দুজন একসাথেই নামাজ শেষ করলো। রুদ্র আবারও বিছানায় গিয়ে বেশ আয়েশ করে বসে হৈমিকে বলল, টেবিলের উপর শপিং ব্যাগ আছে, এদিকে নিয়ে এসে পাশে বসো। তো সুবিধার ঠেকছে না, আমার সাথে এক ঘরে ঘুমাবে নাকি? হায় হায়, না, আমার ইজ্জতের সর্বনাশ করে ছাড়বে এই লোক। ব্যাগটা দিয়েই আমি 1 সেকেন্ড এই রুমে দাঁড়াবো না। কি আছে কপালে দেখা যাবে সকালে, রাতটা তো বাঁচি। ভেবে ব্যাগটা তাড়াহুড়োয় রুদ্রের হাতে দিয়ে বেশ প্রস্তুতি নিয়ে পেছন ঘুরল। 1 পা 2 পা এগিয়ে দ্রুত পা ফেলে সিটকিরি খুলতে নিতেই হাতের ওপর হাত রাখল রুদ্র। ভয়ে ভয়ে এক ঢোক চিপে পেছন ঘুরতেই গায়ে থেকে এক টেনে ওড়নাটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল রুদ্র। আচমকা এমন কাণ্ডে হৈমি একদম স্তব্ধ হয়ে গেল। লজ্জায় পেছন ঘুরে ফেলল আবারও হাত। পায়ে কম্পন ধরে গেল কেমন, গলা শুকিয়ে গেল। এই মুহূর্তে রুদ্রকে পৃথিবীর সব থেকে জঘন্য লোকদের মাঝে একজন মনে হচ্ছে। সেদিনের স্বপ্নের কথা মনে পড়তেই চোখ দুটো টলমল হয়ে গেল। অসহায় দৃষ্টিতে দরজার সিটকিরির দিকে তাকালো। পা দুটো যেন অবশ হয়ে যাচ্ছে, নড়ার শক্তি যেন পাচ্ছে না। কি হবে এখন? রুদ্র তার সাথে কি করবে? স্বামীর অধিকার ফলাতে আসবে না তো? ভয়ে চোখ মুখ খিচে রইল। এমনভাবে আবদ্ধ রয়েছে যে পালানোরও উপায় নেই। মুখ থেকে অল্প আওয়াজে কিছু বলতে নেবে অমনি মুখে ওড়না পেঁচিয়ে পেছন দিক বেঁধে ফেলল রুদ্র। হৈমি শব্দ করে নড়তে নিতেই রুদ্র তার হাত জোড়া নিজের হাতের বাঁধনে বেঁধে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। বিছানায় বসিয়ে পেছন থেকে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল রুদ্র, চুপ, একদম ছটফট করবে না, যা করছি চুপচাপ শুধু অনুভব করবে। এইভাবে মুখ না বদলে চুপ করে থাকতে পারতে না, তাই ব্যবস্থা করছে। আমার কাজে বাধা আসুক তা আমি একদম পছন্দ করি না। বলে ঘাড়ের ওপর থেকে সবগুলো চুল কাঁধের সাইড করলো। কানে গরম শ্বাস পড়তেই অদ্ভুত এক শিহরণ খেলে গেল হৈমির পুরো শরীর জুড়ে। ঘাড়ে আলতো হাতে স্পর্শ পেয়ে এমনভাবে কেঁপে উঠল যেন হুট করেই কারেন্টের শক খেয়েছে। ঘন শ্বাসের বাড়িতে শব্দটাও যেন ঘন হয়ে এসেছে। রুদ্র হৈমির হাতের বাঁধন খুলে দিয়ে এক হাতে পেট জড়িয়ে নিল। হাত ছাড়া পেতেই হৈমি হাত দিয়ে সর্বশক্তি প্রয়োগ করল রুদ্র জড়িয়ে রাখা এক হাত ছাড়াতেই, কিন্তু ব্যর্থ হলো সে। রুদ্র হৈমির বাধা পেয়ে আলতো করে পেটে চাপ দিল। হৈমির দম যেন বন্ধ হয়ে আসছে, হাঁপিয়ে উঠেছে সে। শরীর ঘেমে অস্থির এক অবস্থা সৃষ্টি হয়েছে। রুদ্র শপিং ব্যাগ থেকে কানের দুল বের করে হৈমির কানে পড়া দুলটা খুলতে লাগলো। বিছানায় হৈমির দুল জোড়া রেখে নিজের কেনা গোল্ডের ঝুমকো জোড়া পরিয়ে দিতে লাগলো। এতক্ষণ ছটফট করলো, যখন বুঝতে পারলো তাকে কিছু পরানো হচ্ছে তখন চুপ করলো। চোখ বন্ধ করে ক্রমাগত শ্বাস নিতে থাকলো সে। রুদ্র যত স্পর্শ করছে ততই কেঁপে উঠছে সে। এই কেমন অনুভূতি, এমন খসখসে হাতের আলতো স্পর্শ বুকের ভেতর এমন করে কেন? শরীরে শিরশির করে কেন? লোকটার শরীরে কারেন্ট লাগানো আছে নাকি? ছুঁয়ে দিলেই শক খাচ্ছি, ভাবলো হৈমি। কানের দুল পরানো শেষে 2 হাতে চুড়ি পরালো। গলায় হার পরাতে যেতেই রুদ্রের হাতটাও অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। এই পিচ্ছি শরীরের পিচ্ছি মেয়েটা তার বউ ভাবতেই বুকের ভেতর কেমন অজানা সুখ সুখ অনুভব হচ্ছে। নারীর শরীরের মিষ্টি সুগন্ধ বুঝি এমনই মাতাল করা হয়। চোখ বুজে লম্বা এক শ্বাস নিল রুদ্র। নারীর শরীরের এমন মাতাল করা ঘ্রাণ খুব কাছ থেকে পেলে যে কোনো পুরুষের অনুভূতি সৃষ্টি হবে। এক ঢোক গিলে নিয়ে চোখ জোড়া খুলল। ব্যাগ থেকে নুপুর জোড়া বের করে হৈমির থেকে সরে পাশে বসলো। হৈমি একদম স্ট্যাচু হয়ে বসে আছে। রুদ্র আপন মনে তার ডান পাটা আলতো করে ধরে নিজের কোলের ওপর বসালো। হৈমি ছিটকে যেতে নিয়েও পারল না। রুদ্র শক্ত করে চেপে ধরেছে তার পা। কিছু সময় কিছু অনুভূতি সহ্য করার মতো হয় না। বুঝে ওঠা যায় না অনুভূতিটা ভালো লাগা না খারাপ লাগা। বুকের ভেতর অস্বাভাবিক চাপ দেয় খুব করে, যা সহ্য করা যায় না। হৈমির অনুভূতিটাও ঠিক তেমন। পায়ে নুপুর পরানোর শেষে রুদ্র তাকালো হৈমির দিকে। হৈমির 2 চোখে বেয়ে পড়া 2 ফোঁটা জল স্পষ্ট দেখতে পেল সে। মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো,
সীমিত বিয়ে সীমিত গিফট, খুশি? ওয়েট। বলেই পেছনে গিয়ে ওড়নার বাঁধনটা খুলে দিল। বাঁধন খুলতেই হৈমি জোরে জোরে কয়েক দফা শ্বাস ছাড়ল আর নিল। রুদ্র হৈমির অবস্থা দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। কাবলির হাতা কনুই অব্দি ওঠাতে ওঠাতে বলল, কিছু জিজ্ঞেস করেছে? হৈমির যেন ঘোর ছাড়ছেই না, তবু নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, না, খুশি না। গিফট কিভাবে দিতে হয় তা শিখে এসে গিফট দেবেন। এমন ভিলেন মার্কা বিহেভিয়ারে আমি খুশি হতে পারবো না। গিফট দিলেন নাকি কিডন্যাপ করে গয়না পরালেন, কিছুই তো বুঝলাম না। হিরো হিরো হয়ে গিফট দিতে হয় তা কি জানেন না? ভিলেন না হিরো তা বোঝার জন্য মাথা লাগে, যা তোমার নেই। যার মাথায় নেই সে বুঝবে কি করে? তাই বুঝতে হবে না, থাকো, আমি যাচ্ছি। এখানে থাকলে তোমার বকবাগানিতে আর যাই হোক ঘুম হবে না। কাল রেডি হয়ে থাকো, তোমার বিয়ে ট্রিট পেয়ে যাবে। বলে বের হতে নেবে এমন সময় হৈমি বলল, দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সূচনাপুর কি হবে? আপনার পরিবার এই সম্পর্কটা কিভাবে দেখবে? ইতস্ততভাবেই বলল হৈমি। সেসব নিয়ে তোমার মাথা না ঘামালে চলবে। আর সূচনা আমার বোন, মা খালা একই জিনিস, তাই খালাতো বোনকে আর যাই হোক বউ বানানোর মতো কুরুচি আমার নেই। কিন্তু শ্, একদম চুপ। এসব বিষয়ে মাথা মন কোনোটাই খাটাতে হবে না, এটা তোমার কাজ নয়। আর কথা না বাড়িয়ে সিটকিরি খুলে বেরিয়ে গেল রুদ্র। হৈমি হঠাৎই বেশ নিশ্চুপ হয়ে গেল। নিজের গলায় কানে হাত দিতে লাগলো। সুখ না দুঃখ কোনটা হচ্ছে তার? কেন বুঝতে পারছে না তার অনুভূতিগুলো? ফোনের আওয়াজে ভ্রুকুচকে বিছানায় তাকালো হৈমি। এটা তো তার ফোন না, তাহলে কি ওনার? হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে বিছানায় বসলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো আবির নাম লেখা। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে রিসিভ করেই ফেললো। কি ব্রো, তোমার বাচ্চা বিড়াল মারবে নাকি বড় হওয়ার সময় নিয়ে দিবে? যত যাই বলো, 16-17তে বিড়াল মারাই যায়। বলল আবির। হেসে উঠল কয়েকজন। হৈমি ভ্রুকুচকে ভাবতে লাগলো রুদ্রের সেই কথাটা। তুমি যদি বিড়াল হও আমি পাক। তার মানে আমাকে মারার প্ল্যান করছিল? এত বড় সাহস! ভেবেই রেগে মেগে বলল, এই যে আবির ভাইয়া, কি ভেবেছেন কি? হ্যাঁ, আমি বাচ্চা? মোটেও বাচ্চা না। আর বিড়াল মারবে মানে আসুক বিড়াল মারতে, আমিও বাঘ মারবো। কি ভেবেছেন কি আমি দুর্বল প্রাণী? মোটেই না। আসুক আপনার ফ্রেন্ড, অনেক ভদ্রতা হয়েছে, এবার একটা শিক্ষা দিয়েই ছাড়বো। সাদমান, আবির, নীরব আরও দুজন বন্ধুর চোখ কপালে উঠে গেল যেন। সকলে একঢোক গেল। হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না তারা। এদিকে হৈমি সমানে থ্রেড দিয়ে যাচ্ছে, যেন ফোনের ভেতরে ঢুকেই আবিরের কানের বারোটা বাজিয়ে দেবে। সাদমান আবিরকে ইশারা করলো। ভাই রে, ফোনটা কাট, রুদ্র জানলে পিছে মারবে আমাদের। আবির তাড়াতাড়ি কাপা হাতে ফোন কেটে দিল। কি ব্যাপার, ভয় পেয়েছেন? ফোন কেটে দিলেন কেন? কার দলে থাকবেন না বলেই ফোন কাটলেন? বলে আবিরের নাম্বারে ডায়াল করলো। ফোন বাজতেই আবির কেঁপে উঠল, কারণ তাদের কাছে রুদ্র সবে এসেছে। আবির বলল, রুদ্র, তুই ফোন দিস কেন? রুদ্র ভ্রুকুচকে বলল, ফালতু বকিস কেন? বেশি খেয়ে ফেলেছিস নাকি আজ? আবির ফোন এগিয়ে দিতে রুদ্র দেখলো তার নাম্বার। খেয়াল হলো ফোন হয়তো হৈমির রুমেই রেখে এসেছে, কিন্তু হৈমি এই নাম্বারে ফোন দিচ্ছে কেন ভেবে রিসিভ করলো। কি ভাইয়া, ফোন কাটলেন কেন? আপনার বন্ধু আমাকে মারার প্ল্যান করছিল আর আমাকে আপনারা কেউ বলেননি? আমি ছোট হতে পারি, আমাকে দেখে বিড়াল মনে হতেই পারে, তাই বলে আমি দুর্বল না। তাই আপনার বন্ধু আমাকে বিড়াল ভেবে মারতে আসবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, তা ভাববেন না। এই ছোট বিড়ালের কাছেও না আপনার বাঘ বন্ধু হার মানবে, দেখে নিবেন। বিড়াল না, বাঘ মারা পড়বে। একদমই হৈমির অদ্ভুত সব কথাবার্তা শুনে মাথাটা ঘুরে গেল রুদ্রের। এমন বাজে বাগছে কেন? এগুলো কি কথাবার্তা? ভেবে আবিরকে খুঁজতে লাগলো, কিন্তু আবির নেই। সাদমানের দিকে তাকালো। সাদমান চোখ ঘুরিয়ে নিল। বাকিরা যে যার মতো ড্রিঙ্ক করছে। এদিকে হৈমি কী সব আবল তাবল বকে যাচ্ছে। দাঁত চিবিয়ে বলল, এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে? ননসেন্স ইডিয়েট, একদম চুপ, ফোন রাখো। কি আমাকে বলছেন আর আপনি যে আপনার বন্ধুদের বলেছেন? আর আপনার বন্ধু যে ফোন করে আমাকে মারার প্ল্যান কথাটা বললো? হোয়াট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবির ভাইয়াই তো জিজ্ঞেস করলো ফোন দিয়ে, বাচ্চা বিড়াল মারবেন নাকি বড় হওয়ার সময় দেবেন। ভাগ্যিস ফোনে রেখে গিয়েছিলেন, নয়তো আপনার আসল রূপ তো ধরতেই পারতাম না। ছি, আমাকে বিড়াল বানিয়ে আবার মারার প্ল্যান খুঁজাচ্ছে। আপনার প্ল্যান? হকচকিয়ে গেল রুদ্র। চোখ কটমট করে বন্ধুদের দিকে তাকালো। লাগাম ছাড়া কথাবার্তা বলতে নিষেধ করেছে, আর এরা কিনা হৈমিকে ফোন করে এসব বলেছে। এমনিতেই মাথা খারাপ মেয়ে,
আরও 4 গুণ খারাপ করার জন্য এই অসভ্যের দলেরাই যথেষ্ট ভেবে ফোন কেটে দিয়ে বন্ধ করে দিল। এদিকে হৈমি আবার ডায়াল করে ফোন বন্ধ পেয়ে ইচ্ছে রকম বকাবকি শুরু করলো। ফোনটাও রাগে বিছানার একপাশে ছুড়ে দিল। আজারের সময় বাসায় ফিরল মাহির। ঢুলুঢুলু চোখ মুখ শরীরে নিজের রুমে প্রবেশ করলো সে। দরজা লাগিয়ে মেঝেতেই বসে পড়ল। শার্টের বোতাম উপরের দিকে কয়েকটা খোলা, বুকের লোমগুলো উকি দিচ্ছে শার্ট ভেদ করে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। জীবনে এই প্রথম নেশাদ্রব্য পান করল সে। শুকনেরে গিয়ে যখন দাদুর মুখে শুনল এই বিয়েতে তার সম্মতি ছিল, হৈমিরও আহামরি কোনো সমস্যা হয়নি। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না মাহির। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি সে। মনের সব কথা বলে দিয়েছে দাদুকে। দাদুর 2 পা আঁকড়ে ধরে আকতি মিনতি করেছে হৈমিকে পাওয়ার জন্য। বিয়েটাকে অস্বীকার করার জন্য অনুরোধ করেছে। হৈমিকে নিজের জীবন দিয়ে হলেও সুখে রাখবে সেই প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু দাদি তার সিদ্ধান্তে অটুট। সব থেকে বড় আঘাত দাদুই দিল তাকে। সব থেকে বড় ষড়যন্ত্র দাদুই করলো তার সাথে। দাদু বলল, দাদু ভাই, এটাই নিয়তি। তোমার নিয়তিতে হৈমি ছিল না, তাই এভাবে অন্য কেউ হুট করে এসে হৈমিকে নিজের বন্দিনী করে নিল। ভালোবাসলে যে সব সময় তাকে নিজের করে পেতে হবে এমন তো কথা নেই দাদু ভাই। ভালোবাসার মানুষের সুখের জন্য কখনো কখনো তার জীবন থেকে সরে যাওয়াই ভালো। তুমি হৈমিকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও উপরালা তোমার ভাগ্য হৈমি আর হৈমির ভাগ্য তোমাকে রাখেনি। তাহলে কেন আমি ওকে এতটা ভালোবাসলাম দাদু ভাই? কি করে সহ্য করবো সব আমি? যদি নাই পাবো ওর জন্য মনের ভিতরে কেন এত ভালোবাসা তৈরি হলো? কেন এত মায়ার সৃষ্টি হলো? আমার প্রতি রাতে স্বপ্নে কেন আসে সে? পারছি না আমি। আমার বুকটা ফেটে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে আমার। পাগল পাগল লাগছে। হৈমির তো আমার হওয়ার কথা ছিল দাদু ভাই, কেন সে অন্যের হয়ে যাবে? বলল মাহির। ভাগ্যর লিখন ঘন্টানো যায় না, এটাই ভাগ্যর লিখন। আমি বলবো, যা তুমি এতদিন প্রকাশ করনি তা আর কখনোই প্রকাশ করো না। এতে তো লাভই হবে না, বরং হৈমির মধ্যে একটা অপরাধ বোধ, লজ্জা বোধ তৈরি হবে। ও এখন যেমন স্বাভাবিকভাবে তোমার সাথে মিশে সব সত্যিটা জানার পরও হয়তো আর কখনো স্বাভাবিকভাবে মিশতে পারবে না। তোমাদের মধ্যে যে ভালো একটা বন্ধন রয়েছে সেটাও নষ্ট হবে। বলে মাহিরের মাথায় স্নেহের হাত রেখে বলল, ভোগে নয়, ত্যাগেও সুখ। জানি কষ্ট হবে, কিন্তু ভালোবাসার মানুষকে সুখ দেখার চেয়েও বড় কোনো সুখ আছে কি? হৈমিকে পাওনি বলে তার সুখ কামনা করবে না, তার খুশি কামনা করবে না? স্তব্ধ হয়ে গেল মাহির। এত কঠিন প্রশ্ন দাদু কেন ছুড়ে দিল তাকে? মন প্রাণ দিয়ে যাকে 4টে বছর ধরে ভালোবেসে এসেছে তার সুখ সে কেন চাইবে না? তাই বলে তার পাশে অন্য কাউকে কি করে মেনে নেবে? যার মাথা তার বুকে থাকার কথা, যার পাশে তার থাকার কথা, যার হাতে তার হাত রাখার কথা, সেসবে অন্য কাউকে কি করে মেনে নেবে? দাদু মাহিরের নীরবতা দেখে বলল, আমি জানি তুমি পারবে নিজেকে সামলাতে। আমি জানি তুমি সবার থেকে আলাদা। তুমি যথেষ্ট ধৈর্যশীল একটা ছেলে, খাঁটি সোনা তুমি দাদু ভাই, তুমি পারবে। মাহির আর কোনো কথা না বলে অবশরীরে সেখান থেকে চলে এলো। তার এতদিনের গড়ে তোলা স্বপ্ন হুট করে এমনভাবে ভেঙে গুড়িয়ে যাবে কল্পনাও করতে পারেনি। তার ভালোবাসার গভীরতা প্রকাশিত হওয়ার আগেই এভাবে ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে গেল। ভাবতেই বুকটা হুহু করে উঠছে। কিভাবে সামলাবে সে নিজেকে? কিভাবে চোখের সামনে ভালোবাসার মানুষটিকে অন্য কারো হতে দেখবে? রাতের পর রাত যাকে ঘিরে স্বপ্ন বুনেছে, বুকের ভেতর ভালোবাসার ছোট্ট এক ঘর সাজিয়েছে, সেই স্বপ্ন নারীকে ঘরে তোলা যে কোনো দিন হবে না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, চোখ দিয়ে বেরিয়ে এলো অজস্র রোনাপানি। পুরুষ মানুষ সহজে কাঁদে না। মায়ের প্রচণ্ড সহনশীল এবং শান্তশিষ্ট প্রকৃতির একটি ছেলে। যে কোনো কঠিন পরিস্থিতিতে সে যথেষ্ট মাথা ঠান্ডা রাখে, নিজেকে স্ট্রং রাখতে পারে। অথচ আজ তার মতো ধৈর্যশীল ছেলের চোখ দিয়েও জল বেরিয়েছে। সত্যিকারের ভালোবাসা হারানোর যন্ত্রণা বোধহয় একেই বলে।